রায়েরবাগে মসজিদে হামলা চালিয়ে দুইজন বৃদ্ধ মানুষকে হত্যার ঘটনা প্রমাণ করে যে কোনো পবিত্র স্থানই ঘাতকদের হাত থেকে নিরাপদ ছিল না। এই রাজনৈতিক ক্যাডাররা কেবল পুলিশের সহায়ক শক্তি ছিল না, বরং অনেক ক্ষেত্রে তারা সরাসরি ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এই আন্দোলন দমনে রাষ্ট্র এবং দল যেভাবে একাকার হয়ে গিয়েছিল তা ইতিহাসের একটা কালো অধ্যায়। জুলাই বাংলাদেশের রাজপথ তখন কেবল বারুদের গন্ধে নয়, বরং এক সুপরিকল্পিত রাষ্ট্রীয় ও দলীয় নৃশংসতার সাক্ষী হয়ে উঠেছিল। জুলাই হত্যাকাণ্ডের সিংহভাগ দায়ভার পুলিশ বা র্যাবের উপরে বর্তালেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভূমিকা ছিল এই পৈশাচিকতার এক অপরিহার্য অংশ। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে যে এই রাজনৈতিক ক্যাডাররা কেবল পুলিশের সহায়ক শক্তি ছিল না, বরং অনেক ক্ষেত্রে তারা সরাসরি ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এই আন্দোলন দমনে রাষ্ট্র এবং দল যেভাবে একাকার হয়ে গিয়েছিল তা ইতিহাসের একটা কালো অধ্যায়। শুরুটা হয়েছিল 14 ও 15 জুলাই জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগের হেলমেট বাহিনী যখন নারী শিক্ষার্থীদের উপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল এবং তাদের শ্লীলতাহানির হুমকি দিচ্ছিল, তখন পুলিশ সেখানে নির্বিকার দাঁড়িয়েছিল। এমনকি ঢাকা মেডিকেল কলেজের ভেতরে ঢুকে চিকিৎসাধীন আহতদের উপর পুনরায় আক্রমণ করা ছিল এক অভাবনীয় নিষ্ঠুরতা। যখন মুমূর্ষু মানুষ হাসপাতালের করিডোরে আশ্রয় খুঁজছে, সেখানেও ছাত্রলীগ তাদের উপর হামলা চালিয়েছে। এই প্রতিটি ঘটনা ছিল একটি বৃহত্তর প্যাটার্নের অংশ, যা প্রমাণ করে যে সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 16 জুলাই থেকে রাজপথে আগ্নেয়াস্ত্রের প্রকাশ্য মহড়া শুরু হয়। সায়েন্স ল্যাব এলাকায় ছাত্রলীগের হাতে পিস্তল এবং সেখান থেকে ছোড়া গুলিতে মানুষের রক্তাক্ত হওয়ার দৃশ্যগুলো সারা বিশ্বকে স্তম্ভ করে দিয়েছিল। জাতিসংঘের তদন্তে দেখা গেছে, পুরো আন্দোলন জুড়েই পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীরা এমন নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করেছে যেন তারা একই বাহিনীর সদস্য। অনেক জায়গায় আওয়ামী লীগের ক্যাডাররা পুলিশের প্রোটেকশনে থেকে পুলিশের সাথে একই সারিতে দাঁড়িয়ে জনতার উপর গুলি চালিয়েছে। এমনকি যাত্রাবাড়ি থানার ভেতর আওয়ামী লীগের কর্মীদের অস্ত্র নিয়ে অবস্থান করার তথ্য প্রতিবেদনে উঠে আসে। 19 জুলাই উত্তরায় গোলাগুলি কিংবা রায়েরবাগের মসজিদে শত শত আওয়ামী লীগ কর্মীর হামলা, এই সব কিছুর পিছনেই ছিল একটা ভয়াবহ দায়মুক্তি নিশ্চয়তা। রায়েরবাগে মসজিদে হামলা চালিয়ে দুইজন বৃদ্ধ মানুষকে হত্যার ঘটনা প্রমাণ করে যে কোনো পবিত্র স্থানই ঘাতকদের হাত থেকে নিরাপদ ছিল না। আশুলিয়া ও মিরপুরে সরাসরি সংসদ সদস্যদের নেতৃত্বে জনতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাগুলো স্পষ্ট করে দেয় যে এটা কোনো ব্যক্তি বিশেষের অতি উৎসাহী ঘটনা নয়, বরং এটা ছিল সুস্পষ্ট রাষ্ট্রীয় সিদ্ধান্ত। 15 বছরের দলীয়করণের ফলে পুলিশ আর আওয়ামী লীগের কর্মীর মধ্যে তখন পর্যন্ত কোনো পার্থক্য আর অবশিষ্ট ছিল না। এই অসীম সাহসের উৎস ছিল সরকারের শীর্ষ পর্যায়ে। ওবায়দুল কাদের যখন প্রকাশ্যে ঘোষণা করেন যে ছাত্রলীগ প্রস্তুত, তখন মাঠ পর্যায়ের খুনিদের জন্য একটি লাইসেন্সের হিসেবেই এটা কাজ করেছে। ওবায়দুল কাদের, আরাফাত কিংবা দীপু মনিদের মতো নেতাদের ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য তরুণ প্রজন্মকে রাজাকার হিসেবে তকমা দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ার নৈতিক পটভূমি তৈরি করে দিয়েছিল। ডিবি বা পুলিশের গুরুত্বপূর্ণ পদে দলীয় অনুগতদের বসিয়ে শেখ হাসিনা সরকার যে দানবীয় শক্তি তৈরি করেছিল, জুলাই রাজপথে তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছিল। জাতিসংঘের তদন্তে সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হলো, আন্দোলনের পুরোটা সময় একজন আওয়ামী লীগ নেতাও তাদের কর্মীদের শান্ত হতে বা আক্রমণ বন্ধ করতে বলেনি। তারা জানতেন যে তাদের কর্মীরা মানুষ হত্যা করছে, কিন্তু তারা লাগাম টেনে ধরার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করেননি। আজ হয়তো তারা একে রাজনৈতিক রেটরিক বা কথার কথা বলে পার পেতে চাইছেন, কিন্তু জুলাইয়ের রাজপথের রক্ত সাক্ষ্য দিচ্ছে যে এটা ছিল সুপরিকল্পিত নিধনযজ্ঞ। এই প্রতিটি লাঠির আঘাত আর প্রতিটি বুলেটের দায়ভার শেষ পর্যন্ত সেই নেতৃত্বের কাঁধেই বর্তায়, যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিজের দেশের সন্তানদের ওপর জল্লাদ লেলিয়ে দিয়েছিল। জুলাই অভ্যুত্থানের ইতিহাস কেবল পুলিশের গুলির ইতিহাস নয়, এটি সেই দলীয় হায়নাদেরও ইতিহাস, যারা রাষ্ট্রের আশ্রয়ে জনতার বুকে গুলি চালিয়েছিল। আমাদের এই পর্বের গবেষণায় সহায়তা করেছে ব্রেইন ও ডক্টর হাসানুজ্জামাল শ্যামলের গবেষণা। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।